ভেরি গুড ইভিনিং টু অল মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আবারও তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আমরা জানি যে ধর্মনগর কোর্টের এক্সাম সামনে আছে, তো আজকের এই ক্লাসটি ধর্মনগর কোর্টের জন্য পাশাপাশি অন্যান্য যে সমস্ত এক্সামের জন্য তোমরা সবাই প্রিপারেশন করছো, সমস্ত রকম এক্সামের মধ্যে কিন্তু জিকে পার্ট থাকে, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট থেকে কোশ্চেন আসে। তো সেই সমস্ত কিছু কভার করে আমরা একটা উইথ ফুল অর্থাৎ অল কাইন্ড অফ যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট থেকে কম্বিনেশনের মাধ্যমে আমরা মিক্সড ক্লাস, জিকে ক্লাস নিয়ে আমরা প্রত্যেক দিন তোমাদের সামনে আসার চেষ্টা করব। আমরা গতদিন থেকে শুরু করেছিলাম এই টাইপসের ক্লাস, তোমরা অনেকেই দেখেছো, তোমরা অনেকে সাপোর্ট করেছো, কমেন্ট করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তোমরা যারা প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট করছো, ভালো ভালো কমেন্ট করছো এবং কিভাবে করলে ভালো হয় ওই সমস্ত কিছু শেয়ার করছো ফ্রেন্ডস। অবশ্যই তোমরা যারা প্রিপারেশন করছো ফ্রেন্ডস, তোমাদের স্বার্থে আমরা প্রতিনিয়ত এরকম ক্লাস দিয়ে যাওয়ার চেষ্টা থাকবো ফ্রেন্ডস। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম তোমাদের জন্য প্রতিনিয়ত কাজ করতে সচেষ্ট থাকবে। তাই ফ্রেন্ডস তোমাদেরকে বলবো, যারা নতুনভাবে আমাদের চ্যানেলে এসছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস, এবং সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। যদি ভালো লাগে লাইক করবে এবং পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করতে তোমরা ভুলবে না। প্রতিনিয়ত আমরা তোমাদের জন্য ক্লাস দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা ধর্মনগর কোর্টের যে এক্সাম আছে সেই জন্য লেটারের ক্লাসও করাচ্ছি। তো সেই লেটারগুলি কিভাবে লিখতে হবে তা সম্পূর্ণ তোমরা বুঝতে পারবে আমাদের ক্লাসগুলি দেখলে। যদি কেউ দেখে না থাকো অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, চ্যানেলের প্লেলিস্টে সমস্ত কিছু দেওয়া আছে এবং ইজিলি ওইখান থেকে সমস্ত কিছু তোমরা দেখতে পারবে। তাছাড়া তোমাদের জন্য যেটা গুড নিউজ সেটা হচ্ছে আমরা লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম টেলিগ্রাম চ্যানেল তোমাদের জন্য করে রেখেছি। ওইখানে আমরা কি করি, আমরা আমাদের ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। তো তোমরা যারা এখনও টেলিগ্রামে জয়েন করনি ফ্রেন্ডস, তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে। এখন আমরা কোশ্চেন আনসার সলভ করব। তোমাদের সামনে প্রথম কোশ্চেন আজকে চলে এসছে যে নির্মহল প্যালেস ইন মেলাগড় ওয়াজ বিল্ট বাই। মেলাগড়ের নির্মহল যে প্রাসাদটি আছে এটি কে তৈরি করেছিলেন, কোন রাজার সময়ে এটা তৈরি করা হয়েছিল, তোমাদেরকে আনসার করতে হবে ফ্রেন্ডস। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ধর্মনগর কোর্টের এক্সাম বলো, ত্রিপুরা রাজ্যে যে কোনো এক্সাম যখন হবে তখন কিন্তু ত্রিপুরা থেকে জিকে পার্ট থেকে, ত্রিপুরা জিকে পার্ট থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন থাকে। আজকের এই জিকে কোশ্চেনের মধ্যে ত্রিপুরা থেকেও আছে, অর্থাৎ তাছাড়া ভারতবর্ষ এবং ওয়ার্ল্ড জিকেও আমরা রেখেছি। খুবই ইন্টারেস্টের সঙ্গে তোমরা এই ক্লাসটি করতে পারবে। অবশ্যই অনেক অনেক হেল্প তোমরা পাবে। আজকের এই ক্লাসটি সম্পূর্ণ দেখো, তারপর অবশ্যই তোমরা কমেন্ট করবে যে হ্যাঁ কিছুটা হলেও তোমরা হেল্প পাচ্ছ ফ্রেন্ডস। নির্মহল প্যালেস ইন মেলাগড় ওয়াজ বিল্ট বাই কোন মহারাজার সময় করা হয়েছিল? তোমরা যারা জানো আনসার তোমরা কমেন্ট বক্সে আনসার করবে, লাইভ চ্যাট বক্সে আনসার করলে তো তোমাদেরও প্র্যাকটিসটা সেভাবে হয়ে যাবে। এখানে কোশ্চেন নাম্বার 1-এর আনসারটি হবে অপশান বি, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের সময়ে নির্মহল প্রাসাদটি নির্মাণ করা হয়েছে। কোথায়? মেলাঘরে। তো কোশ্চেন নাম্বার 1-এর আনসার কি? অপশান বি। কোশ্চেন নাম্বার 2, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ ত্রিপুরা? ত্রিপুরা রাজ্যের প্রথম রাজ্যপাল কে ছিলেন? আনসার করো, সবাই পারবে, খুবই সহজ প্রশ্ন তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 2 আনসারটি হবে বি কে নেহেরু। অপশান সি হবে তোমাদের রাইট আনসার, বি কে নেহেরু। কোশ্চেন নাম্বার 3, দ্য হাওড়া রিভার অরিজিনেটস ফ্রম? হাওড়া নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? হাওড়া নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? এগুলি ত্রিপুরা থেকে আসছে। তারপর অবশ্যই আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জন্য ওয়েট করছে, তোমরা গুরুত্ব সহকারে একদম ফুল কনসেন্ট্রেশনের সঙ্গে ক্লাসটি করো, দেখবে অনেক কিছু শিখতে পারবে আজকের এই ক্লাসের মধ্যে। দ্য হাওড়া রিভার অরিজিনেটস ফ্রম, হাওড়া নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? নিজের থেকে আনসার করো ফ্রেন্ডস লাইভ চ্যাট বক্সে। তোমরা যারা এখন করছো ক্লাস লাইভ চ্যাট বক্সে করো, পরবর্তী সময়ে যারা দেখবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আনসার করবে প্রত্যেকটি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3-এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশানে বড়মুড়া হিলস। বড়মুড়া হিল থেকে উৎপত্তি হয়েছে হাওড়া নদীটির। হাওড়া নদী যদি কত কিলোমিটার ডিস্টেন্স?
53 কিলোমিটার। কোন মেইন টাউনের উপর বা শহরের উপর দিয়ে গিয়েছে? তাহলে হবে আগরতলা শহরের উপর দিয়ে এটা প্রবাহিত হয়েছে। ওকে ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 4, গড়িয়া পূজা ইজ পারফর্মড বাই ইন আ মান্থ অফ। গড়িয়া পূজা হয় কোন মাসে? কোন মাসে গড়িয়া পূজা হয়? এখানে তোমাদেরকে আনসার করতে হবে, তাড়াতাড়ি করো, তোমরা সবাই পারবে। ফ্রেন্ডস, তোমরা তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন রাখবে। তোমরা যারা নতুনভাবে আমাদের চ্যানেলে আসছো, অবশ্যই তোমরা চেষ্টা করবে তোমাদের বন্ধুদের সাথে আমাদের এই ক্লাসগুলি শেয়ার করতে। তোমাদের সাপোর্ট যত বেশি পরিমাণে পাবো, আমরা তত বেশি পরিমাণে তোমাদেরকেও দিতে চেষ্টা করব। তো তোমাদের ফিডব্যাক অ্যান্ড তোমাদের সাপোর্ট অনেকটাই নির্ভর করছে আমরা আমাদের ক্লাসের সংখ্যা কিভাবে বৃদ্ধি করব। তোমরা দেখতে পেয়েছো যে গত 2 দিন ধরে আমরা কিন্তু প্রত্যেক দিন 3টি ক্লাস করে করাচ্ছি। তো আজকেও চেষ্টা করব সেরকমভাবেই 3টি ক্লাস করতে। তোমরা তোমাদের এক্সামের প্রিপারেশনটা ভালোভাবে করতে পারবে আমাদের লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের সঙ্গে। আমরা প্রতিনিয়ত তোমাদেরকে সেভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। গড়িয়া পূজা ইজ পারফর্ম বাই ইন দ্য মান্থ অফ। গড়িয়া পূজা কোন মাসে হয়? কোশ্চেন নাম্বার 4 এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশান সি, বৈশাখ। অপশান সি হবে এখানে কোশ্চেন নাম্বার 4 এর রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা অ্যাটেইনড স্টেটহুড অন। ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা কবে লাভ করেছিল? ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা কবে লাভ করেছিল? এখানে আনসার করতে হবে। এখানে 1967, 1970, 1971, 1972 এইভাবে দেওয়া আছে অপশানে, তাড়াতাড়ি আনসার করো। তো ফ্রেন্ডস আনসার করো। কোশ্চেন নাম্বার 5, আনসারটি কি হবে? অপশন ডি হবে 1972। 1972 তারিখটা কত ছিল? 21 কি ছিল? ফেব্রুয়ারি না জানুয়ারি? ইয়েস, জানুয়ারি ছিল। 21 জানুয়ারিতে ত্রিপুরা পূর্ণরাজ্যের মর্যাদা লাভ করেছিল। কবে? 1972-তে। কোশ্চেন নাম্বার 6, দ্য ভুবনেশ্বরী টেম্পল ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ। ভুবনেশ্বরী মন্দিরটি কোন নদীর তীরে অবস্থিত? খোয়াই নদী, মুহুরী নদী, গোমতী নদী? এদের মধ্যে কোনোটি নয়। এভাবে 4টি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে। এখন রাইট অ্যান্সারটি তোমরা টিক করো যে হ্যাঁ কোনটি হতে পারে, নিজের থেকে আনসার করো। কোশ্চেন নাম্বার 6 এর রাইট অ্যান্সারটি হবে ফ্রেন্ডস অপশান সি, গোমতী। গোমতী নদীর তীরে ভুবনেশ্বরী টেম্পল মন্দিরটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 7, হিটলার পার্টি হুইচ কেম ইনটু পাওয়ার ইন 1933 ইজ নোন এজ। হিটলারের কথা তোমরা সবাই জানো, হিটলারকে তোমরা সবাই আশা করি চেনো। তো হিটলারের একটি পার্টি ছিল, যে পার্টি 1933 সালে ক্ষমতায় এসেছিল। তো সেই হিটলারের পার্টির নাম কি ছিল? তোমাদেরকে এখানে আনসার করতে হবে হিটলারের পার্টির নাম কি ছিল। কোশ্চেন নাম্বার 7। তো ফ্রেন্ডস এখানে কোশ্চেন নাম্বার 7 এর আনসারটি কি হবে? আনসারটি হবে নাৎসি। হিটলারের যে দলটি ছিল এটার নাম ছিল নাজি পার্টি অর্থাৎ নাৎসি। কোনো কোনো জায়গায় তোমরা বাংলাতে নাৎসিও পাবে এইভাবে, ঠিক আছে? নাৎসি দল বলা হতো হিটলারের দলটিকে। কোশ্চেন নাম্বার 8 দেখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন পার্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। বিভিন্ন এক্সাম হলে কিন্তু এটা অনেকবার এসছে। কোশ্চেনটা ভালোভাবে পড়তে হবে। এখানে হেবাস কর্পাস অ্যাক্ট 1679 বলতে কি বোঝানো হয়েছে? এই যে হেবাস কর্পাস, এটা হচ্ছে একটা অ্যাক্ট। এই আইনটা বলতে কি বোঝানো হয়েছে? এখানে অপশন এতে বলছে যে একটি বন্দীকে
দ্রুত বিচার বা জামিনে মুক্তি পাওয়ার সুবিধা প্রদান, অর্থাৎ কোনো ব্যক্তিকে বন্দি করলে ওই ব্যক্তি জামিনে বেলে বের হতে পারবে, সেই সুবিধাটা দেওয়া হয়েছে হ্যাবাস কর্পাসে। তারপর বলেছে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগ থাকে বা ওয়ারেন্ট, কোনো ব্যক্তিকে যখন কি করা হবে, কারারুদ্ধ অর্থাৎ বন্দি করা হবে, বন্দি করার কিন্তু যাবে না যদি পুলিশ অফিসারের কাছে যদি রিট না থাকে, অর্থাৎ ওয়ারেন্ট না থাকে। ওয়ারেন্ট ছাড়া কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা যাবে না। তারপর বলছে রাজার আদেশ। রাজা বলতে এখানে শাসককে বোঝানো হয়েছে, ঠিক আছে? রাজা বলতে এখানে শাসককে বোঝানো হয়েছে। এখন তো আর রাজার আমল নেই, তো রাজা বলতে এখানে শাসকের কথা বলা হয়েছে। শাসকের আদেশে নির্বিচারে কিন্তু কারাবাসের বিরুদ্ধে জনগণের ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা করতে, অর্থাৎ নির্বিচারে কিন্তু কোনো কিছু করা যাবে না, বিচার করেই কোনো ব্যক্তিকে কারাবাস দিতে হবে। বিচার ছাড়া তো কোনো ব্যক্তিকে নিয়ে জেলে পুরে রাখা যাবে না। এই সবটাই কিন্তু হেবাস কর্পাসে যে একটা ছিল সেই একটা মেনশন করা হয়েছিল। তাই তোমরা কিন্তু কোশ্চেন নাম্বার 8 এর আনসারটি করবে ফ্রেন্ডস, উপরে সবগুলো রাইট আনসার, অর্থাৎ অপশন ডি হচ্ছে এখানে তোমাদের রাইট আনসার। মনে থাকবে অপশন ডি। হেবাস কর্পাস বলতে কি কি বলেছে? হেবাস কর্পাস বাংলাতে বলে বন্দি প্রত্যক্ষীকরণ। তো সেই বন্দি প্রত্যক্ষীকরণকে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করা যাবে না। যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় তাহলে 24 ঘন্টার মধ্যে কি করতে হবে, কেন অ্যারেস্ট করা হয়েছে ওইটা জানাতে হবে এবং নিকটবর্তী আদালতে তার বিচার হতে হবে। বিচার ছাড়া তাকে কিন্তু শাস্তি দেওয়া যাবে না। এই সমস্ত কিছু বলা হয়েছে হেবাস কর্পাস অর্থাৎ বন্দি প্রত্যক্ষীকরণ যে অ্যাক্ট, সেই অ্যাক্টের মধ্যে। এই ছিল তোমাদের কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 9 করো, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। বলছে ইচ ইয়ার ওয়ার্ল্ড রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন। প্রতি বছর বিশ্ব রেড ক্রস ডে অ্যান্ড রেড ক্রিসেন্ট দিবস কবে পালন করা হয় প্রতি বছর? এটাই এখানে তোমাদেরকে আনসার করতে হবে। 8 জুন দেওয়া আছে, 18 জুন দেওয়া আছে, 8 মে দেওয়া আছে, 18 মে দেওয়া আছে। তো এখানে কোশ্চেন নাম্বার যে 9, তার সঠিক উত্তরটি কি হবে? ইয়েস, তোমরা অনেকে রাইট আনসার করছো, ভেরি গুড অল। এখানে সি হবে, সি। ইয়েস, 8 মে, অপশন সি হবে এখানে তোমাদের রাইট আনসার। তারপরের কোশ্চেন, ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2 হোয়েন ডিড জার্মানি অ্যাটাক ফ্রান্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে থেকে শুরু হয়েছিল তোমরা কে কে জানো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 থেকে, চলেছিল কত দিন পর্যন্ত? 6 বছর, 1945 পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলেছিল 6 ইয়ার্স, 1939 থেকে 1945। তো এখানে কোশ্চেনে বলা হয়েছে যে ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে কোন সময় জার্মানি অ্যাটাক করেছিল ফ্রান্সকে? জার্মানি ফ্রান্সকে অ্যাটাক করেছিল কোন ইয়ারে? কোশ্চেন নাম্বার 10, আনসারটি হবে অপশান এ 1940। 1940 সালে জার্মানি ফ্রান্সকে অ্যাটাক করেছিল, অর্থাৎ আক্রমণ করেছিল। আর যদি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কথা আমরা বলি, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কবে হয়েছিল? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কবে হয়েছিল? এটা হয়েছিল 1914-এ। 1914-এ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এটা 1939 থেকে 1945। এখন কোশ্চেন নাম্বার 11, আমরা বাছাই করে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমাদের জন্য নিয়ে এসেছি ফ্রেন্ডস। তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, নতুনভাবে এসছো, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস। যারা সাবস্ক্রাইব করে নিয়েছে যারা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে কোশ্চেন নাম্বার 11, ফর হুইচ অফ দ্য ফলোয়িং ডিসিপ্লিনস ইজ নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডেড। কোন বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয়? নিচে এইভাবে 4টি অপশন দেওয়া আছে। প্রথম অপশনে বলা হয়েছে যে সাহিত্য, শান্তি এবং অর্থনীতির জন্য দেওয়া হয়। দ্বিতীয়তে বলা হচ্ছে পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যার জন্য দেওয়া হয়। এবং তৃতীয় অপশনে বলা হয়েছে ফিজিওলজি বা মেডিসিনের জন্য দেওয়া হয়। দিতে বলছে সবগুলির জন্যই দেওয়া হয়। তো অ্যাকচুয়ালি নোবেল প্রাইজ কিসের জন্য দেওয়া হয়? কোশ্চেন নাম্বার 11-এর আনসারটি কি হবে? রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। অর্থাৎ এই যে সবগুলি অপশন আছে না, এই যে এ বি সি, সাহিত্য, শান্তি, অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, ফিজিওলজি, মেডিসিন, আরও অন্যান্য আরও অনেক
বিষয় আছে ওই সমস্ত বিষয়ে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয় প্রতি বছর। কোশ্চেন নাম্বার 12, ফেমাস sculptures depicting art of love built sometime in 950 AD থেকে 1050 AD। এখানে বলছে যে 950 খ্রিস্টাব্দ থেকে 1050 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত প্রেমের অর্থাৎ প্রেমমূলক স্তম্ভ বা শিল্পকে চিত্রিত করে বিখ্যাত ভাস্কর্যগুলির মধ্যে এখানে যে 4টি ভাস্কর্য দেওয়া আছে, কোনার্ক টেম্পল দেওয়া আছে, খাজুরাহো টেম্পল দেওয়া আছে, মহাবলীপুরমের টেম্পল দেওয়া আছে, সূর্য অর্থাৎ সান টেম্পলও দেওয়া আছে। এই 4টি টেম্পলের মধ্যে কোনটা প্রেমের স্তম্ভ হিসেবে কাজ করে, প্রেমের স্তম্ভ হিসেবে নির্মাণ করা হয়েছে, প্রেমের স্বরূপ হিসেবে নির্মাণ করা হয়েছে? কোশ্চেন নাম্বার 12। এই কোশ্চেনটাও কিন্তু অনেকবার বিভিন্ন এক্সামে এসছে ফ্রেন্ডস। 12 এর আনসারটা হবে অপশন বি, খাজুরাহো টেম্পলস। অপশন বি তোমরা যারা গেস করেছো, ইয়েস, অপশন বি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 13 বলছে দ্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন হ্যাজ ইটস হেডকোয়ার্টার্স। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন কথা তোমরা শুনেছো, জাতিসংঘের কথা। তো সেই জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত, আনসার করতে হবে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? আনসারটি হবে অপশন সি, নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক শহরে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মধ্যে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। কোশ্চেন নাম্বার 14, প্রফেসর অমর্ত্য সেন রিসিভড দ্য নোবেল প্রাইজ ইন দিস ফিল্ড। অর্থাৎ প্রফেসর অমর্ত্য সেন কোন ক্ষেত্রে বা কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন? লিটারেচার, ইলেকট্রনিক্স, ইকোনমিক্স, জিওলজি। কোন বিষয়ে অধ্যাপক অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো এখানে কোশ্চেন নাম্বার 14 এর আনসারটি হবে কি? 14 আনসারটি হবে অপশন সি, ইকোনমিক্স। ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন। কোশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোইং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ইজ প্লেড বাই আমজাদ আলী খান। নিচের কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজিয়েছেন? কোশ্চেন নাম্বার 15 এর আনসারটি হবে অপশন সি, সারোদ। কোশ্চেন নাম্বার 16, মিসেস মীরা সাহিব ফাতিমা বিবি। মিসেস মীরা সাহিব ফাতিমা বিবি হ্যাজ দ্য ডিস্টিংশন অফ বিং দ্য ফার্স্ট লেডি। মিস মীরা সাহেব ফাতিমা বিবি প্রথম মহিলা হওয়ার গৌরব অর্জন করেছেন কি হিসাবে? পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে, জেলা আদালতের বিচারক হিসাবে, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, নাকি সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে? এভাবে কিন্তু কোশ্চেন এক্সাম হলে ঘুরিয়ে ফিরিয়ে আসবে। এটা সহজভাবে আসতে পারতো যে সুপ্রিম কোর্টের বিচারককে, তো ওইটাকেই অন্যভাবে কোশ্চেনটা করা হয়েছে। আনসারটি হবে সুপ্রিম কোর্টের বিচারক, অর্থাৎ অপশন ডি হবে আনসার। সুপ্রিম কোর্টের প্রথম বিচারক, মহিলা বিচারক কে? মীরা সাহিব ফাতিমা বিবি। কোশ্চেন নাম্বার 17, দ্য বিগেস্ট পার্ট অফ দ্য ব্রেইন। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? বিগেস্ট পার্ট অফ দ্য ব্রেইন। কোশ্চেন নাম্বার 17 এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশন সি, সেরিব্রাম। সেরিব্রাম হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। কোশ্চেন নাম্বার 18, নাসাস মোস্ট ফেমাস স্পেস টেলিস্কোপ গোজ বাই দ্য নেম। নাসার সবচেয়ে বিখ্যাত স্পেস টেলিস্কোপ কি নামে পরিচিত? নাসার সবচেয়ে বিখ্যাত স্পেস টেলিস্কোপ কোনটি? মুবল স্যাটেলাইট টেলিস্কোপ, হাবল স্পেস টেলিস্কোপ, তারপর বলছে যে হাম্বল স্পেস টেলিস্কোপ, গ্যালাক্সি স্যাটেলাইট টেলিস্কোপ। কোশ্চেন নাম্বার 18 এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশন বি, হাবল স্পেস টেলিস্কোপ। কোশ্চেন নাম্বার 19, দিস সায়েন্টিস্ট ইজ ওয়েল নোন ফর হিজ থিওরি অফ রিলেটিভিটি। এই চারটা যে সায়েন্টিস্টের নাম দেওয়া আছে এখানে, সেই চারজন সায়েন্টিস্টের মধ্যে কাকে আমরা
রিলেটিভিটি, থিওরি অফ রিলেটিভিটি হিসেবে জানি। আপেক্ষিক তত্ত্বের জন্য সুপরিচিত কে? আপেক্ষিক তত্ত্বের জন্য কে সুপরিচিত? থমাস আলভা এডিসন আছে, অ্যালবার্ট আইনস্টাইন আছে, মার্কনি আছে, জেমস ওয়াট আছে। কোশ্চেন নাম্বার 19 এর রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশন বি, অ্যালবার্ট আইনস্টাইন। Question number 20. In which country are the cities Ankara and Istanbul located? Ankara, তাছাড়া আরেকটি বলছে যে ইস্তানবুল শহর, এই দুটি শহর কোন দেশে অবস্থিত? আঙ্কারা এবং ইস্তানবুল। রাইট আনসারটি কি হবে? তুর্কি। তো ফ্রেন্ডস, এভাবে আমরা প্রত্যেক দিন চেষ্টা করবো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু ক্লাস নিয়ে আসার জন্য। তোমরা কিন্তু তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট, বারবার বলছি তোমরা সাপোর্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের ক্লাসগুলি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে ফ্রেন্ডস, এবং যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস। তোমাদের অ্যাক্টিভ সাপোর্টের উপর অনেকটা নির্ভর করছে। আমরা প্রতিদিন ক্লাস করতে তখনই সাহস পাবো, ভালো লাগবে আমাদের, এটা কাজ করতে তখনই মজা লাগবে যখন তোমাদের আমরা সাপোর্ট পাবো, তোমরা এটা বুঝতে পারো নিজে থেকে। এবং তাই বলছি, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমকে তোমরা সাপোর্ট করো। তোমরা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো, লাইক অবশ্যই করবে, অ্যান্ড বন্ধুদের সাথেও শেয়ার করে নেবে আমাদের এই ক্লাসগুলি ফ্রেন্ডস। এইভাবে প্রত্যেক দিন আমরা তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।